নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি দিনের পর দিন প্রশ্নগুলো করে যাই, আর উত্তরগুলো যখন দেওয়ার পালা আসে তখন হয়তো অনেক ধরনের উদাহরণ চলে আসে, অনেক ধরনের প্রশ্নের পাল্টা প্রশ্ন চলে আসে, এবং এও প্রশ্ন চলে আসে যে প্রশ্নগুলো করা হচ্ছে কেন। কিন্তু সময় বোধহয় সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। যাবতীয় তদন্ত, যাবতীয় যে দুর্নীতির বিষয় আমরা সোজাসুজি প্রশ্ন তুলেছিলাম, আজ তদন্ত প্রক্রিয়া সেগুলোকে মান্যতা দিচ্ছে যে সেই প্রশ্নগুলো ভুল ছিল না, মানুষের জন্য করা প্রশ্নগুলো ভুল ছিল না, দিনের পর দিন দুর্নীতিকে ঢেকে রাখার প্রশ্নগুলো ভুল ছিল না। আজকে আরো একবার তার মান্যতা দিচ্ছে বিভিন্ন তদন্ত থেকে উঠে আসা তথ্যগুলো। কিন্তু এরপর অনেকগুলো প্রশ্ন থাকে নতুনত্ব নিয়ে, প্রশ্ন থাকে নতুন কোনো কৌশল নিয়ে। কি সেই কৌশল? পুজোর আগে নতুন জামা পরা হয় ঠিকই, কিন্তু রাজনীতির মধ্যে নতুন জামা হয় কি? বোধহয় হয়। আর সেই কৌশল নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, সেগুলো তুলবো এক এক করে। প্রত্যেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে। ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। এ রাজ্যে এমন কত হাজার হাজার বিজ্ঞাপন ঝুলতে থাকে হাটে, মাঠে, ঘাটে। সরকারি প্রচারের বিজ্ঞাপন, নতুন কর্মসূচির বিজ্ঞাপন, এমন হাজারো বিজ্ঞাপনে জলজল করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। লোকসভা হোক বা বিধানসভা, পুরসভা হোক বা পঞ্চায়েত, কোচবিহার থেকে কাকদ্বীপ, এ রাজ্যের 294 কেন্দ্রে তিনিই মুখ। তার অনুপ্রেরণায় যাবতীয় জিনিস নির্মাণ থেকে শুরু করে সিংহ শাবকের জন্ম নেওয়া বিজ্ঞাপনও দেখেছে গোটা বাংলা। বিভিন্ন মনীষীদের জন্মদিন পালনও পর্যন্ত দেখেছে গোটা বাংলা। কারণ বাংলা নিজের মেয়েকে চায়, সেই বিজ্ঞাপনও দেখেছে বাংলা। অথচ দক্ষিণ কলকাতা জুড়ে নতুন তৃণমূলের হোর্ডিং, সেই হোর্ডিংয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কি লেখা সেই পোস্টারে? সেখানে লেখা আগামী 6 মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়, ঠিক যেমন সাধারণ মানুষ চায়। আর একবার বলি পোস্টারের ভাষা, আগামী 6 মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারণ মানুষ চায়। যদিও এটি কোনো দলীয় ঘোষণা নয়। আর ঠিক পোস্টারে পড়া 24 ঘন্টার মধ্যে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কাছ থেকে 16,97,00,000 টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। 16,97,00,000 টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। অনুব্রত আত্মীয়রা আগে থেকে সিবিআই এর নজরদারিতে ছিলেন। দিনভর রিপাবলিক বাংলা সেই খবর দেখিয়েছি, আমরা ব্রেক করেছি যে অনুব্রত এন্ড তার ফ্যামিলি, অনুব্রত এন্ড কোম্পানি, কিন্তু এই কোম্পানির মধ্যে রয়েছে তার পরিবার। একটা সময় মূল সামনে ছিলেন তার দেহরক্ষী, এবং দেহরক্ষীর পর বাকি তার গোটা পরিবারের সম্পত্তির খতিয়ান দেখলে সত্যি সত্যি সবার চোখ কপালে উঠবে। দিনভর তারপর তল্লাশি চলল, আর দিনভর তল্লাশি চালিয়ে অবশেষে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হলো, বিপুল পরিমাণ। একদিকে স্বচ্ছতার বার্তা, অন্যদিকে কোটি কোটির দুর্নীতি। এমন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে। পরিস্থিতি সত্যি সঙ্গীন, সেটা মানছেন তৃণমূলের বর্ষিয়ান নেতৃত্ব, পুরনো নেতৃত্ব। অনেকেই বলছেন যে এরকম সংকট তৃণমূল কংগ্রেসে আগে কখনো আসেনি। এই পরিস্থিতিতে নতুন বার্তা, যেন নতুন যৌবনের দূত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বার্তা দিলেন। তৃণমূলের নবীকরণ যে হতে পারে তা মাসখানেক আগে স্পষ্ট করেছিলেন নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই বলেছিলেন। সেই সময় তিনি কি বলেছিলেন? তখন অবশ্য এত লম্বা ফিরিস্তি ছিল না, তখন অবশ্য ইডি সিবিআই এর এত গ্রেপ্তারি হেফাজত ছিল না, পার্থ চ্যাপ্টার ছিল না, অনুব্রত চ্যাপ্টার ছিল না। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো। ভুল হলে সংশোধন করবেন, গায়ে লাগলে বকবেন, কিন্তু আমার অভিমানের কথা আমি আপনাকে বলতে আজকে এই মঞ্চে এসেছি। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের
যে আগামী 6 মাসের মধ্যে এমন তৃণমূল কংগ্রেস আমরা এই মাটিতে তৈরি করব, যদি কড়ায় গন্ডায় জবাব না দিই, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। সামনে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম ক্যামেরার সামনে অন রেকর্ড। অন রেকর্ড কথা দিয়ে গিয়েছিলেন ক্যামেরার সামনে, কিন্তু কি এমন হলো যে 1 বছর আগেই 213টি আসনে বিধানসভায় জয় পাওয়া তৃণমূল কংগ্রেস শুধু এখানেই থেমে নেই, তারপর উপনির্বাচনে সেখানেও বিপুল মার্জিনে জয়, পুরো ভোট সেখানেও হাহাকার, জয় জয়কার, বিপুল মার্জিনে জয়। তাহলে কেন এই পরিবর্তন? দুর্নীতির অভিযোগ তো আগেই উঠেছিল। আসলে 1 বছরে দুর্নীতির চূড়াটা ক্রমশ স্পষ্ট হয়েছে। আগে দুর্নীতির অভিযোগ ছিল, এদিক ওদিকে বিভিন্ন জায়গাতে গুজগুজ ফিসফিস ছিল, কানাঘুষো ছিল, দিদিকে বলো কর্মসূচি ছিল। কিন্তু এবার কি হলো? সামনের বিগত কয়েকটা দিনে এই দুর্নীতিতে শিলমোহর পড়ে গেল, মান্যতা পেল দুর্নীতি, স্পষ্ট হয়ে গেল দুর্নীতির চূড়া ঠিক কোন জায়গায় রয়েছে। তারপর শুরু হলো গ্রেপ্তারি পর্ব। দলে প্রাক্তন মহাসচিব, জেলার দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন, এমনকি আমলা সচিব গ্রেপ্তার, স্পেশাল কমিটি, কোর কমিটি সেখান থেকে পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত লোকজনেরা গ্রেপ্তার। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পর অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধেও টেট না পাশ করে চাকরি পাওয়ার অভিযোগ উঠল। পথে ঘাটে শাসক দলের বিরুদ্ধে স্লোগান উঠছে। কি স্লোগান? চোর 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 স্লোগান। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে দেখে দূর থেকে লোকে বলে যাচ্ছেন গরু চোর গরু চোর। পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে যাচ্ছেন, সেখানেও চোর চোর। জুতো ছুটছেন সাধারণ মানুষ, কখনো অনুব্রত মণ্ডলের দিকে জুতো দেখাচ্ছেন, কখনো পার্থকে লক্ষ্য করে সরাসরি জুতো ছুটছেন, সেই জুতো উড়ে এসে পড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ির ওপর। অভিযুক্ত মন্ত্রী জুতো খাচ্ছেন। কিন্তু রদবদল কি হয়নি? মানে নতুন করার চেষ্টা কি হয়নি? যদি ধরি কি ভাবমূর্তি বদলের চেষ্টা, সেটা তো হয়েছে। পার্থর গ্রেপ্তারির পর মন্ত্রিসভায় বড়সড় রদবদল হয়েছে, দলে সাংগঠনিক পরিবর্তন হয়েছে, কিন্তু তাতেও কি ক্ষোভ মেটানো যাচ্ছে না? মানে সেই পরিবর্তনে কি সন্তুষ্ট নন তৃণমূল কংগ্রেসের যুবরাজ? তাহলে এই আবহে এই পোস্টারের মানে কি? নতুন তৃণমূল মানে কি? আমরা নই, মানুষ জানতে চাইছে। তাহলে কি পুরনো তৃণমূল ব্যর্থ? তাহলে কি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারা বাদ পড়বেন, তারা সব পুরনো তৃণমূল? এই পুরনো তৃণমূল কারা? এই নতুন তৃণমূলই বা কারা হবেন? আগে পাড়ার সামনে দিয়ে যখন ফুটবলের টিমের জন্য সমর্থকেরা যেতেন, তখন শুনতে পেতাম এই আমরা কারা? মোহনবাগান। জিতছে কারা? মোহনবাগান। মোহনবাগান যখন দলের টিমের লোকজনেরা যেতেন, ঠিক সেই সময় মনে হচ্ছে এই তৃণমূলের নতুন তৃণমূল তাহলে কারা? তারা কি জিজ্ঞাসা করবেন এই আমরা কারা? নতুন তৃণমূল। আর ওরা কারা? পুরনো তৃণমূল। এরকম স্লোগান, মানে বিভাজনটার মাপকাঠিটা কি? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে দলের মধ্যে? শাসক দলের মধ্যে অবশ্য রয়েছে দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন ধরনের মন্তব্য আসছে। কি বলছেন নেতারা শোনাবো। বলছি যে শহর জুড়ে একটা পোস্টার পড়েছে নতুন তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা আমার আপনারা জানেন? দেখিনি। এটা আমার আপনারা জানেন? দেখিনি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে আরও স্বচ্ছতা এবং আরও সততার মধ্যে দিয়ে মানুষের কাছে প্রতিষ্ঠিত করা, এবং এই বার্তাটাই দিতে চেয়েছেন। এটা নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর কোনো জায়গা নেই। এটা প্রথম কথা, যে পোস্টারগুলির কথা আপনারা বলছেন, এটা তো দল থেকে পোস্টার দেওয়া হয়নি। হয়তো কোনো উৎসাহী সমর্থক, দলের কোনো শুভানুধ্যায়ী, তারা কেউ অতি উৎসাহে করেছেন। অন্যদিকে 6 মাসের মধ্যে বাংলায় নাকি সরকার পড়বে, এমন হুঁশিয়ারি প্রায় শোনা যাচ্ছে বিজেপি নেতাদের মুখে, বিজেপি নেতাদের বিভিন্ন বক্তব্যে। তারা কি করে, কোন ছকে, কোন জ্যোতিষ চর্চা করে জানতে পারলেন আমার অন্তত জানা নেই, কিন্তু তাদের বক্তব্য নাকি 6 মাসের মধ্যে এই সরকার পড়ছে। তাদের কাছে টিয়া পাখিও দেখতে পাই না। তৃণমূলের মেয়াদ যে চলতি বছরেই ফুরবে এমন দাবি করেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও কোন জ্যোতিষ বা কোন ক্যালকুলেশনের উপর ভরসা করে করেছেন আমার জানা নেই, কিন্তু শুভেন্দু অধিকারী বারবার কথা বলেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাই। 6 মাসে পার্টিটা থাকবে না। ডিসেম্বর ডেডলাইন, ডিসেম্বরের মধ্যে ঝাঁপ গুছিয়ে যাবে। 6 মাসে পার্টিটা থাকবে না। ডিসেম্বর ডেডলাইন, ডিসেম্বরের মধ্যে ঝাঁপ গুছিয়ে যাবে।
একাংশের দাবি নতুন তৃণমূল আসলে নতুন বোতলে পুরনো মদ। কেউ বলছেন দুর্নীতির নতুন পন্থা, কেউ কেউ আবার বলছেন বাংলায় মহারাষ্ট্র মডেল হতে চলেছে, মানে ডায়মন্ড হারবার মডেলের পরে এবার নাকি মহারাষ্ট্র মডেল ফলো করতে চলেছেন বাংলার যুবরাজ। কেউ তাহলে তো একজন একনাথ শিন্ডেকে লাগবে। অভিষেকে কি সেই একনাথ শিন্ডে, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। অন্যজনেরা কি বলছেন তারা শোনাবো। তোলার জন্য তোলার নতুন সিস্টেম ওরা আনবে, সেই প্রস্তুতি ব্যানার। এটা তোলা হবে নতুন করে, তার প্রস্তুতির ব্যানার। বাংলার তৃণমূল দুই ভাগে বিভক্ত, আমি আগেই বলেছি। ভাইপো নিজেকে দেখাতে চাইছে তিনি সংস্কারক। পশ্চিমবাংলায় একটা শিন্ডে খুঁজছে, যেমন মহারাষ্ট্রে একটা শিন্ডে খুঁজে পেয়েছে, পশ্চিমবাংলায় একটা শিন্ডে খুঁজে পেতে চায় বিজেপি। এই যে এত দেখা সাক্ষাৎ যোগাযোগ, তার শিন্ডে খুঁজে পাওয়ার জন্য তাহলে নতুন তৃণমূল এবং নতুন মুখ একটা অ্যাজিফ শিন্ডে খুঁজে পেতে চায়। পুরনো মুখে চলছে না, পুরনো বোতলে চলছে না, নতুন মুখ, বোতলটা পুরনো, একটা শিন্ডে পেতে চায় দিল্লি। দুয়ারে পঞ্চায়েত দেখেছি আমরা, পঞ্চায়েত ভোটের পরে লোকসভার দামামা, দিল্লি জয়ের স্বপ্ন দেখেছে তৃণমূল কংগ্রেস, দেখছেও। কিন্তু বাংলাতে এই খুঁটিটা যে বড্ড নড়বড়ে হয়ে গেছে। ঘুষ, চুরি, দুর্নীতি, পাচার, সিন্ডিকেট। পাচারের মধ্যে বা দু রকমের ভাগ, মানে পাচার ক প্রকার, দু প্রকার পাচার, একটা গরু পাচার, একটা কয়লা পাচার, এরকম একটা বিষয় সামনে চলে এসছে। একাধিক নেতার বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির মামলা চলছে। হঠাৎ করে লাফিয়ে চক্রবৃদ্ধি হারে সম্পত্তি বাড়ছে কিভাবে তা নিয়ে কোর্টে মামলা পর্যন্ত হয়ে গেছে। এই পরিস্থিতিতে দলের দুর্যোগে কি কাণ্ডারি হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? চাকরি প্রার্থীদের ক্ষোভ প্রশমনে দিন কয়েক আগেই তিনি আরো একবার কাণ্ডারি হয়েছিলেন। এর আগে সমস্ত সব প্রচেষ্টাকে যেখানে ব্যর্থ হয়ে গিয়েছে সেখানে শেষ পর্যন্ত সে হাল ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগ বাড়িয়ে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের স্বচ্ছতার বার্তা দিয়েছিলেন। সাধারণ মানুষ যেমন চায় তেমন দল গঠনের কথাও বলা হয়েছে। তারপর কি হয়েছে? আজকে 512 দিন। বিশ্বাস না হলে একটু গিয়ে দেখে আসুন মেয়র রোড চত্বর, এখনো পর্যন্ত বিক্ষোভ অনশন চলছে। তাদের বক্তব্য এখনো শুধুমাত্র প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছি আমরা, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, আর তদন্ত চলছে তদন্তের মতো। কিন্তু আমাদের চাকরিটা কি হলো সেই প্রশ্ন তুলছেন তারা আজকেও আজ এই মুহূর্তে কিছুক্ষণ আগে পর্যন্ত তারা আরো একবার বোধহয় বৈঠক করে বেরিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টারে বলছেন সাধারণ মানুষ ঠিক যেমন চায়, সাধারণ মানুষ ঠিক কেমন দল চায়, শুধু মুখের বদল। 34 বছরের বাম দুর্গ সরিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, আর তারপর সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে। তাহলে সাধারণ মানুষের চাহিদা কি সত্যি কেউ আমল দেয়নি? প্রশ্ন উঠছে, সত্যি যদি স্বচ্ছতায় জোর দিতে হয় তাহলে কেন বলছেন না স্বচ্ছতার ভিত্তিতে চাকরি হবে? মুখে জিরো টলারেন্স নীতি নিয়েও কেন অভিযুক্তদের বিরুদ্ধে পথে প্রতিবাদ? নাকি পুরোটাই আসলে একটা গিমিক, মোড় ঘোরানোর চেষ্টা? এই প্রশ্নগুলো তুলব, তবে তার আগে চোখ রাখছি আজকে সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদনে। 21 বিধানসভায় বিপুল ব্যবধানে জয়ের পর মাত্র 1 বছর পার। এই 1 বছরে উপনির্বাচন, পুরো নির্বাচনেও জয় পেয়েছে শাসক দল। এই আবহে শহরে নতুন তৃণমূলের হোর্ডিং। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় সেই হোর্ডিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কি লেখা সেই হোর্ডিংয়ে? আগামী 6 মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারণ মানুষ চায়। শহরে তৃণমূলের এই পোস্টার সামনে আসতে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিভিন্ন জায়গায় পোস্টার পাওয়া যাচ্ছে যে আর 6 মাস পর নাকি নতুন তৃণমূল কংগ্রেস পাওয়া যাবে। তাহলে এখন যে তৃণমূল কংগ্রেস চলছে, যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি চালান, তাহলে কি সেই তৃণমূল কংগ্রেস পচা তৃণমূল কংগ্রেস? সেই তৃণমূল কংগ্রেস কি আসল তৃণমূল কংগ্রেস নয়? এটা প্রশ্ন উঠে আসছে। দলের নবীকরণ যে হতে পারে তা স্পষ্ট বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায়ের বক্তব্যেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় দু একবার বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে নতুন করে করবেন বা নতুন তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ করবে, কিন্তু সে ব্যাপারে তার ব্যাপারে আমার কখনো কখনো কথা হয়েছে, কিন্তু হঠাৎই হোর্ডিং এর প্রকাশের ব্যাপারে আমার কিছু জানা। পার্টির নবীকরণ তো হতেই পারে, কিন্তু এই ব্যাপারে সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপারে আমার কিছু জানা নেই।
সামনেই পঞ্চায়েত ভোট, তারপরে লোকসভা ভোট। এই পরিস্থিতিতে টাল মাটাল শাসক শিবির, একের পর এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। আগামী 6 মাসের মধ্যে সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বিরোধীরা। প্রশ্ন উঠছে, তাহলে কি মহারাষ্ট্রের মতোই শিন্ডে মডেল হতে চলেছে বাংলায়? সেই কারণেই কি ব্র্যান্ড অভিষেককে তুলে ধরা রিপাবলিক বাংলা? এবং যে প্রশ্নগুলো ছিল, আরো কয়েকটা প্রশ্ন ছিল যেগুলো আমার কাছ পর্যন্ত এসে পৌঁছেছে, যেরকম বাংলায় কি মহারাষ্ট্র মডেল তাহলে ফলো হতে চলেছে? যদি তাই হয় তাহলে বাংলা একনাথ শিন্ডেকে, দলের বার্তা হচ্ছে স্বচ্ছ বার্তা। দল যদি ভাবমূর্তি স্বচ্ছ করতে চায় তাহলে স্বচ্ছ নিয়োগ নিয়ে কেন পোস্টার পড়লো না? কেন নতুন তৃণমূল তৈরি করার প্রয়োজনীয়তা পড়ে গেল? দলে থেকে আরেক দলের বার্তা, বিভিন্ন জায়গাতে কোথাও ধোঁয়াশাও তৈরি হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যে 3 জন থাকবেন, আর কিছুক্ষণের মধ্যেই থাকবেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, থাকবেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবং থাকবেন সিপিআইএম মুখপাত্র কনিনিকা বসু। 3 জনের কাছে আমি আসবো, তবে তার আগে এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, একটা ব্রেকিং নিউজে নজর রাখছি, চোখ রাখছি। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল সংক্রান্ত আরও একটা তথ্য সামনে আসছে। রাজনৈতিক প্রভাবে কি অনুব্রতর বারন্ত? কেন এই প্রশ্ন উঠছে? সমস্ত তথ্য দিল্লিতে রিপোর্ট পাঠাচ্ছে সিবিআই, সব তথ্য সিবিআই এর রিপোর্টে আসছে এবং আরো কড়া পদক্ষেপের আবেদন করছে সিবিআই। এই মুহূর্তে দিল্লির সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা এবং মনে করা হচ্ছে প্রভাব খাটিয়ে চিকিৎসকদের উপর চাপ তৈরি করা। এবং শুধু তাই নয়, আরো অনেক ইনফরমেশন সামনে আসছে। সমস্ত তথ্য দিল্লিতে ইতিমধ্যেই জানিয়েছেন সিবিআই এর তদন্তকারীরা। অর্ণব, আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, একটু যদি স্পষ্ট করে বলো যে সিবিআই এর তরফ থেকে ঠিক কি আবেদন করা হয়েছে দিল্লিতে এবং কিসের প্রেক্ষিতে আবেদন করা হয়েছে? দেখো, অনুব্রত মণ্ডল তিনি অ্যারেস্ট হওয়ার পর থেকে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, একবারে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জেলা স্তর অবধি যে সমস্ত নেতারা, রাজনৈতিক নেতারা যে সমস্ত বক্তব্য বলেছেন, সেই প্রতিটা বক্তব্য কিন্তু দিল্লিতে পাঠানো হয়েছে এবং সেই প্রতিটা ক্ষেত্রেই কিন্তু 20 তারিখ যে রিপোর্ট জমা দেওয়া হবে, সেই প্রতিটা বিষয়কে কিন্তু উল্লেখ করবার জন্য সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন, যারা মূলত ক্যাটেল কেসের ইনভেস্টিগেশন করছেন, তারা কিন্তু আবেদন জানিয়েছেন দিল্লিতে। এবং তাদের যেটা আরো বক্তব্য যে অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী যে তিনি জেলার একটা সরকারি হাসপাতাল থেকে চিকিৎসককে বাড়িতে তুলে আনেন, তাকে জোর করে বেড রেস্ট লিখিয়ে নেন এবং তার গ্রেপ্তারির পর প্রশাসনিক সর্বোচ্চ মহল থেকে প্রতিক্রিয়া আসে যে কেন তাকে গ্রেপ্তার করা হলো। এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সিবিআই তাদের রিপোর্টে রাখতে চায় এবং 20 তারিখ যখন থেকে প্রোডাকশন করা হবে এবং তার আইনজীবীরা যখন জামিনের আবেদন জানাবে, তখন প্রভাবশালী তত্ত্বটাকে কিন্তু খাড়া করতে চায় সিবিআই। কার্যত বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডলের যে দল, সেই দলই কিন্তু অনুব্রত মণ্ডলকে আরো বেশি প্রভাবশালী প্রমাণ করে দিচ্ছে তাদের বক্তব্যের মাধ্যমে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই এর যেটা বক্তব্য যে অনুব্রত মণ্ডলের পাশে যেভাবে প্রশাসনিক শীর্ষস্তর রয়েছে, তাতে কিন্তু তিনি যদি ছাড়া পান বা তিনি যদি বেরিয়ে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে তদন্ত প্রভাবিত হতে পারে, এমনকি তিনি ডেটা ট্যাম্পার করতে পারেন, এভিডেন্স পর্যন্ত ট্যাম্পার করতে পারেন। অনেক ধন্যবাদ অর্ণব। অর্ণব মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ অনুব্রতর ক্ষেত্রে আরো কঠিন, আরো কড়া পদক্ষেপ যে আবেদন কিন্তু করতে চলেছে সিবিআই এর আধিকারিকরা। আমি সরাসরি আজকের বিষয় নিয়ে আমাদের আজকের ডিবেটে এসে আমাদের সঙ্গে রয়েছেন 3 জনই রয়েছেন, দেবাংশু, শঙ্কুদেব পান্ডা এবং একই সঙ্গে কনিনিকা বসু। 3 জনকে স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বলছিলাম, দেবাংশু শুরুতে আপনাকে দিয়ে শুরু করি। নতুন তৃণমূল, বিভিন্ন জায়গাতে পোস্টার পড়েছে নতুন তৃণমূল এবং তার সঙ্গে একই রকম লেখা রয়েছে যেরকম বাংলার সাধারণ মানুষ চায়। সেক্ষেত্রে নতুন তৃণমূল কি ইতিমধ্যেই বিভিন্ন রিয়াকশন আমি আপনার আসার আগে শোনাচ্ছিলাম, বিরোধীরা বিরোধীর মতো করে বলছেন। কেউ বলছেন আর 6 মাস এর মেয়াদ, কেউ বলছেন নতুন একনাথ শিন্ডের জন্ম হবে, কেউ বলছেন নতুন দল। যদি একটু স্পষ্ট করে দেন যে নতুন তৃণমূল মানেটা কি? পুরনো তৃণমূলই বা কে ছিল, নতুন তৃণমূলই বা তাহলে কারা? দেখুন, আমরা আমাদের জীবনে বা যে কোনো সংগঠনের ক্ষেত্রে এটা বাস্তব, আমরা আমাদের জীবনের প্রতিটা স্তরে আমরা আরও বেটারমেন্টের দিকে যাই। এটা একটা প্রক্রিয়া। বেটারমেন্ট একটা কোনো সিঙ্গেল স্ট্রোক, একটা কোনো পরিস্থিতি নয় যে আপনি একবারে করতে পারবেন। এটা বেটারমেন্ট, এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রসেস এবং এটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটার কোনো শেষ হয় না, এটা রোজ চলতে থাকে। তো স্বাভাবিকভাবেই যে কোনো রাজনৈতিক দল চেষ্টা করে তাদেরকে আরও উন্নততর করার। আমরা যেমন মানুষ ব্যক্তি জীবনে আমরা নিজেদেরকে আরও উন্নততর করার চেষ্টা করি। তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষ দিদিকে বলো বলে একটা প্রোগ্রাম হয়েছিল, আপনাদের মনে আছে? সেই দিদিকে বলো প্রোগ্রামে 2019-এ আমরা যখন প্রোগ্রামটা লঞ্চ করি, তখন যেমন আমাদের কাছে কিছু
অভিযোগ আসে তেমন বহু সাজেশনও আসে যেভাবে আমরা আমাদের দলটাকে তৈরি করতে পারি। তো স্বাভাবিকভাবেই তারপরে দু বছর একটা নির্বাচনী যুদ্ধ আমরা পেরিয়ে আসার পর আমরা 2021 থেকেই সেই প্রসেস আস্তে আস্তে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করা শুরু করি, সাধারণ মানুষের সাজেশনের ওপর ভিত্তি করে দলটাকে যেভাবে তৈরি করা যায়। কারণ আমরা তৃণমূল কংগ্রেস, আমরা পশ্চিমবঙ্গের মাটিতে জন্মগ্রহণ করে পশ্চিমবঙ্গের মানুষকে সার্ভ করা ভারতবর্ষ, এই মুহূর্তে আপনি যদি চোখ বন্ধ করে ভাবেন একমাত্র দল তৃণমূল কংগ্রেস, আর কোনো দল পাবেন না। বাকিগুলো সব অন্য আইদার অন্য দেশের সঙ্গে তাদের কেউ এখানে বলেছিলেন, বাদ দিন আমি সেসব আসছি না, কোনো দল একদম সুদূর পশ্চিম থেকে, কোনো দল অনেক পুরনো ইতিহাস, কিন্তু পশ্চিমবঙ্গকে ডেডিকেট করে পশ্চিমবঙ্গের মাটি থেকে একটা দল যদি হয়ে থাকে তৃণমূল কংগ্রেস, ফলে বাংলার মানুষের উপর আমাদের যেমন দায়বদ্ধতা আছে তেমনি বাংলার মানুষেরও আমাদের উপরে বিশ্বাস আছে। সেই দায়বদ্ধতা থেকেই আপনারা ঠিক করলেন যে নতুন তৃণমূল দলের বার্তা আপনারা দেবেন, যেখান থেকে আরো বেটারমেন্টের জায়গা থাকবে। আপনি বলছিলেন যে এর আগে প্রায় 2 বছর আগেও 2019-এ আমারও মনে আছে দিদিকে বলে প্রকল্প চালু হয়েছিল, তখন থেকে এই প্রসেস একটু একটু করে চালু করেছেন, যেরকম আপনি বললেন একটু এক্ষুনি। হ্যাঁ, মানে তো এই 2 বছর সময় কি তৃণমূল কংগ্রেসকে নতুন করা গেল না? মানে যে দায়বদ্ধতার কথা বলছেন আপনারা সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী, একদম না, অবশ্যই হয়েছে। 2 বছর সময়টা তো অনেকটা সময়, এর মধ্যে তো রাজনৈতিক নির্বাচনও গেছে এবং সেখানে বিপুল পরিমাণ ভোট পেয়েছেন আপনারা, বিপুল পরিমাণ মার্জিনে জিতেছেন। আপনার প্রশ্নেই তো আপনার উত্তর লুকিয়ে। 2 বছর আগে 2019-এ আমরা দিদিকে বলো শুরু করি, তার 2-3 মাস আগে লোকসভা নির্বাচন হয়, যেখানে বিধানসভা বাড়ি ফলাফল অনুযায়ী আমরা 211 থেকে 168-তে নেমে আসি, তাই তো? 2 বছরে যদি সেই বেটারমেন্টের জায়গায় আমরা পৌঁছতে না পারি, 168 থেকে আবার 215-এ গেলাম কি করে? গেছি বলেই তো, মানুষের চোখে পরিবর্তন আনতে পেরেছি বলেই না। তো সেই জায়গাটায় যেটা আমরা পৌঁছেছিলাম, যে জন্য মানুষ আমাদের দেখে, মানুষের সাজেশন ইমপ্লিমেন্ট হচ্ছে দেখে আমাদের 215-তে পৌঁছলো। আজকে যেন আমরা 215 থেকে আরো উন্নততর জায়গায় যেতে পারি, শুধু ভোটের মাধ্যমে নয়, মানুষের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে। দেখুন, সরকার তো সরকারের কাজ করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটার মতো কাজ করছে। আমি আপনাকে বলছি, পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলের ইস্যুটা তো হয়েছে আজকে 1 মাস। তারও আগে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে জলপাইগুড়িতে একটা সভায় গিয়েছিলেন, সেই সভা থেকে দাঁড়িয়ে উনি এই কথাটা বলেছিলেন। এটা কিন্তু এরকম আপনারা দয়া করে এইভাবে মেলানোর চেষ্টা করবেন না, যেটা পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল ইস্যু হওয়ার পর। না, এটা পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলের আপনি বলছেন ইস্যু বলতে গ্রেপ্তারি বা হেফাজত বলছেন, সেটা নয়। এর আগে থেকে এই নিয়োগ দুর্নীতি এবং কয়লা পাচার, গরু পাচার, এগুলো কিন্তু বিগত অনেক মাস ধরে চলছে, এবং দুর্নীতিমুক্ত দল করার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন একাধিক মঞ্চ থেকে, নিঃসন্দেহে। একদম। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে ইতিমধ্যেই তো নতুন তৃণমূল তো দেখলাম আমরা, নতুন মন্ত্রিসভা দেখলাম, নতুন দলের ক্ষেত্রে অনেক সাংগঠনিক পরিবর্তন দেখলাম, আবার নতুন তৃণমূল মানে কোন তৃণমূল? না, অ্যাজ হোল আমি তো আপনাকে বলছি নতুন তৃণমূল মানে কি, ধীরে ধীরে তো পরিবর্তন করতে হবে, বিভিন্ন জায়গাতে খোলা হাওয়া আনতে হবে, বিভিন্ন জায়গাতে মানুষ যে মুখগুলোকে পছন্দ করে, যেমন একটা যদি সবুজ একটা ইয়ং, আমি সেদিনকে আপনার চ্যানেলেই ছিলাম যেদিনকে আমাদের মন্ত্রিসভার পরিবর্তন হয়, তা আপনারা দেখেছেন যারা নতুন মন্ত্রী হয়েছেন, আমি সেদিনকেও বলেছিলাম তাদের অ্যাভারেজ এজ যদি আপনি দেখেন অনেক কম। তো স্বাভাবিকভাবে, এবং তারা নতুন মুখ, তারা এর আগে মন্ত্রিসভায় কখনো আসেননি, এরকম কিছু মানুষ এসছেন, এরকম নয় পুরনো সময় ছিল আবার রিইন্ট্রোডিউস করা হয়েছে, এরকম নয়। তো স্বাভাবিকভাবে এটা একটা নতুনত্বের জায়গা। গ্রাউন্ড লেভেলে বুথ স্তর থেকে শুরু করে ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর, বহু জায়গাতে 2021-এর পর আমাদের পরিবর্তন এসেছে। পুরনো তৃণমূল যারা এতদিন ধরে দায়িত্ব নিয়ে বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন এবং বিভিন্ন ক্ষেত্রে অভিযুক্ত হয়েছেন, তাদেরকে তাহলে এই মুহূর্তে তাহলে নতুন ব্রিগেডের মধ্যে আপনারা শামিল করছেন না? আপনাদের নতুন তৃণমূলের পুরনো মানে তো খারাপ বা নতুন মানে ভালো, এইরকম সরলীকরণ আমরা করছি না। পুরনো মানুষই তো অধিকাংশ জায়গায় আজও তারা আমাদের অভিভাবকের মতো করে দল চালাচ্ছেন। আরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো সবচেয়ে পুরনো এবং তিনিই সবচেয়ে নবীন তৃণমূল কংগ্রেসে, সেটা নিয়ে কিছু যায় আসে না। কিন্তু আমাদের কথাটা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, মানুষ পছন্দ করছে না, সেরকম জায়গা থেকে দাঁড়িয়ে গ্রাউন্ড লেভেলে দলীয়ভাবে আমরা তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে নতুন মুখ আনছি, বহু জায়গাতে এনেছি। এরকম আরো অনেকে রয়েছেন, তাহলে এটা আপনাদের কাছে খবর আছে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো রয়েছে, মানুষ তাদেরকে পছন্দ করছেন না? না, আমি গ্রাউন্ড লেভেলের কথা বলছি। দেখুন, আমাদের তো বিভিন্ন রকম দলগতভাবে অনেক রকম সমীক্ষা হয়, মানুষের কাছে আমরা নিয়মিত যাই, সবচেয়ে বড় কথা বুথ লেভেলে আমাদের কর্মীরা নিয়মিত যাচ্ছেন, তাদের সঙ্গে দলের একটা সুন্দর যোগাযোগ রয়েছে, তারা দলের কাছে সাজেশন দিচ্ছেন, দল সেই জায়গা থেকে বিচার বিবেচনা করে যেটা মনে হচ্ছে করছেন। সাধারণ মানুষ তো তাদের রেসপন্স করছেন না। যে আসানসোল আমাদের 2 লাখে হারা, সেই আসানসোল আমরা 3 লাখে জিতলাম কি করে? সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হওয়ার পর মানুষ রেসপন্স করছেন। তো যে দিনহাটা 56 ভোটে হেরেছিলাম, সেটা 1 লাখের কাছাকাছি ভোটে জিতলাম কি করে? মানুষ রেসপন্স
রেসপন্স করছে বলে না, তো মানুষ রেসপন্স করছে কারণ মানুষ এই পরিবর্তনটা দেখতে পাচ্ছে, তারা এই তৃণমূল কংগ্রেসকেই চায় এবং আমরা মানুষের কাছে দায়বদ্ধ যে আমরা আরো বেটারমেন্টের দিকে যাব, আরো ভালো হওয়ার দিকে যাব এবং এই ভালো হওয়ার আর বেটারমেন্টের কখনো কোনো শেষ নেই। না, নিশ্চয়ই। আপনি ভালো তবে হওয়ার জন্য দেবাংশুর কথা চূড়ান্তভাবে পৌঁছে যাবেন, বেশ, তখন বেশ। আজকের দিনে আপনার যাকে মনে হচ্ছে ভালো হওয়ার জন্য পরিবর্তন করা, সেদিনকে হয়তো সে আবার পুরনো হয়ে যাবে। দেবাংশুর বক্তব্য শোনার পর আমি এবার বাকিদের কাছেও আসি এক এক করে, যে অর্থাৎ প্রত্যেক মুহূর্তে লাস্ট 2 বছর ধরে তৃণমূল কংগ্রেস একটু একটু বেটারমেন্টের পথে এগোচ্ছেন এবং সেই ভালো হওয়াটা মানুষ দেখছেন, দেখে দুহাত উপর করে ভোট দিচ্ছেন। আসি শঙ্কুদেব পান্ডার কাছে। শঙ্কুদেব, আপনারা আগে থেকে ভবিষ্যৎবাণী করছিলেন যে 6 মাস নাকি তৃণমূল কংগ্রেসের মেয়াদ, মানে আপনাদের নেতা ভবিষ্যৎবাণী করেছেন, তার সঙ্গে বিরোধী দলের নেতা, আমি কিছুক্ষণ পরে কনিনিকাদির কাছেও আসবো, সুজন চক্রবর্তী, তিনি বলেছেন যে একনাথ শিন্ডে জন্মে গেছে, তৃণমূল কংগ্রেস থেকে নতুন জয়যাত্রা শুরু। হঠাৎ করে এত কনফিডেন্সের সঙ্গে দেখুন দেবাংশুরা তো বলছেন যে তারা বেটারমেন্টের চেষ্টা করছেন, তারা আরও ভালো সুন্দর দল, সাধারণ মানুষ যেরকম চায় সেই দলের প্রচেষ্টায় নেমেছেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টার দিয়ে আপাতত সেই জিনিসটা তারা স্পষ্ট করতে চাইছেন। তাহলে এর মধ্যে আপনারা এমন কি দেখছেন? দলগতভাবে কিন্তু আমরা দিইনি, প্লিজ আমরা স্পষ্ট করতে না, এটা দলগতভাবে কোনো না, কোনো ব্যক্তিগত মানুষ কোনো একটা কোটেশন তুলে ধরেছেন, এটা দলের কোনো পোস্টার তাহলে কোনো তাহলে অনুগামী কেউ একদম দিয়েছেন, হতেই পারে কোনো কেউ, সমর্থক। হ্যাঁ হ্যাঁ। বেশ, আপাতত এই পোস্টার দেখা যাচ্ছে কারণ 6 লাখ হয়ে গেছে, পোস্টারটাই মোটামুটি ভাইরাল হয়ে গেছে। তো ইন দ্যাট কেস তাহলে এই জায়গা থেকে আপনারা কোন জায়গা থেকে এমন কনফিডেন্স পাচ্ছেন, আত্মবিশ্বাস পাচ্ছেন যে আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের মেয়াদ আর 6 মাস? অভিষেক দা বিপ্লব করে দেখাচ্ছেন। এই মডেল রাজ্য সরকার ফলো করলে করোনা মোকাবিলায় পৃথিবী বাংলাকে কুর্নিশ করবে। খুব আফসোস লাগে ভাবলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এরূপ তীক্ষ্ণ বুদ্ধি ও ম্যানেজমেন্ট জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি এখনও আমাদের প্রশাসনিক সিস্টেমের অংশ নন। ... টুইট করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। শুরুটা তখন থেকে হয়েছিল। এটা অ্যাকচুয়ালি মমতা হটাও অভিযান তৃণমূল কংগ্রেসের। আমি তৃণমূল কংগ্রেস এক সময় করেছি, আমি জানি তৃণমূল কংগ্রেসের এই কর্মীদের সাহস প্রশংসার দাবি রাখে। এই যে দেবাংশু, এর আমি ফ্যান হয়ে গেছি সেদিন থেকে। কেন? কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী দাঁড়িয়ে বলছেন যে মমতার প্রশাসনিক দক্ষতা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন চালাতে পারছেন না, তাই এখানে অন্য কাউকে আনতে হবে। যুদ্ধটা সেদিন থেকে এনারা শুরু করেছিলেন আর আজকে তা পোস্টারে প্রকাশ্যে চলে এসেছে। বলছেন যে এই পোস্টারের সাথে দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু জল করছে তৃণমূলের লোগো। আপনি নিচে দেখবেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম দেওয়া আছে, আশ্রিত ও কলরব। সংগঠনের মাথাকে কংগ্রেস থেকে আসা একজন যুব নেতা। এখন অবশ্য আমি শুনলাম ওনার 2-1টি সরকারি বড় ব্যবসাও উনি করছেন, আমি সে প্রসঙ্গে যেতে চাই না। আমার বক্তব্য, পোস্টার তো দল থেকে দেওয়া হয়নি। এক সেকেন্ড, দল তো অপোজও করেনি, দল তো নামিয়েও দেয়নি। কর্পোরেশনের মেয়র তো ববি হাকিম, সকাল থেকে পার্টির একটা নেগেটিভ রিঅ্যাকশনও আসেনি। পার্টি এটা নিয়ে নিশ্চুপ হয়ে চুপ। ববি হাকিমকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, ববি হাকিমকে জিজ্ঞাসা করেছিলাম, আরে আপনি শুনে নিন, আরে আমিও তো দেবাংশুর কথার মধ্যে বলছিলাম। ববি হাকিমকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছেন যে এমন কোনো পোস্টার ওনার চোখে পড়েনি, উনি এই বিষয়ে কিছু জানেন না। ঠিক, তার মানে ববি হাকিম পাস কাটাচ্ছেন। তার কারণটা আমি খুব দায়িত্ব নিয়ে বলি। দেখুন, দেবাংশুরা এটা করতেই পারেন, তিনি দলের ইতিহাস তারা বদলাতেই পারেন, তারা নতুন করে কাউকে নিয়ে এগোতেই পারেন, সেটা তাদের দলের ব্যাপার, আমি এই প্রসঙ্গে মন্তব্য রাখতে চাই না। কিন্তু এখানে তারা তো বিভিন্ন সময় বলেন যে আমার নেতা অভিষেক, এটা তো বলে শুরু করেন তারা, তাদের নেতা অভিষেক। এখানে স্টুডিওতে একাধিকবার বলেছেন যারা দেখুন, এই পরিবর্তন তো সবার চোখে, সমস্যা কোথায়? এই পরিবর্তন তো সবার চোখে আসছে যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি পোস্টার থেকে বাদ হতে শুরু করেছেন। এরপর এটা হচ্ছে প্রসেস, আগামী দিনে হয়তো এনারা বাকি পুরোটাই বাদ দেওয়ার প্রসেস কমপ্লিট করবেন। আমি তাদের দলের আভ্যন্তরীণ বিষয় যেতে চাই না, কিন্তু আমি একটা সামগ্রিক জেনারেলাইজ পলিটিক্যাল কমিউনিকেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি 1 মিনিটে শেষ করে নেব। এখানে বামপন্থী নেত্রী রয়েছেন, ইনি জানেন যখন 2011-এর আগে এনারা সরে গেলেন তখন এনারাও একটা কয়েনেজ জেনারেট করেছিলেন। কয়েনেজের নাম উন্নততর বামফ্রন্ট। দেবাংশু কিছুক্ষণ আগে বলছিল 4 বার উন্নততর শব্দটা প্রয়োগ করেছে। উন্নততর অবস্থায় নিয়ে যেতে চায়। কোন উন্নততর অবস্থা? এখন যে অবস্থা আছে, যেভাবে কর্পোরেট কায়দায় পার্থদার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, সেটা 50 কোটির বদলে 500 কোটিতে যাবে। এই উন্নততর অবস্থার দিকে এনারা নিয়ে যেতে চান। এই অবস্থার পরিবর্তন করবেন বলেছিলেন বুদ্ধবাবু। আমি এবার টেকনিক্যাল গ্রাউন্ডে বলবো, কনিনিকাদি আমার থেকে অনেক বেশি দিন ধরে বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত, আমি ভুল করলে আমাকে ঠিক করে নেবেন।
আমার মনে হয় জ্যোতিবাবু যে বামপন্থী ঘরানা বা বামপন্থী অ্যাপ্রোচের উপর ভিত্তি করে রাজ্য চালাতেন, যার জন্য সরকারটা এখানে টিকেছিল, বুদ্ধবাবু তুলনামূলকভাবে সেই বামপন্থী অ্যাপ্রোচ থেকে সরে চলে গেছিলেন। তিনি বলেছিলেন আমি যে দল করি তার শ্রমিক সংগঠন সিটু বলে আমার কষ্ট হয়, ওনার লজ্জাবোধ হয়। উনি বুর্জোয়া আর কর্পোরেট অ্যাপ্রোচে বেশি ইনভলভ হয়েছিলেন, টাটার পেছনে ঘুরে বেরিয়েছিলেন, তাই তিনি নীতি থেকে সরে গেছেন। তার উন্নততর বামফ্রন্ট, আমি শেষ করিনি, আমি এক লাইনে শেষ করিনি, উন্নততর বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে চলে গেছিল। নীতির পরিবর্তন হয়েছিল বলেই মহারাষ্ট্রে আজ একনাথ শিন্ডেরা ক্ষমতায় এসেছেন, যারা হিন্দুত্বের উপর ভিত্তি করে নীতিতে লড়াই করেছিলেন, তারা যাদের সাথে হাত মিলিয়েছিলেন মানুষ মেনে নেয়নি, তাই এমএলএরা পরিবর্তন ঘটিয়েছেন। তৃণমূল কংগ্রেসেও যে জমি আন্দোলন, যে সিঙ্গুর, যে নন্দীগ্রামের লড়াইয়ের উপর ভিত্তি করে এরা ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসবার পর হঠাৎ কিছু এদের নেতা তৈরি হয়েছেন, তারা ফেসবুক, টুইটার, অর্কুটে অত্যন্ত দক্ষ। এখন তারা মনে করেছেন যে এভাবে তারা টিকে থাকতে পারবেন না, তাই তারা উন্নততর একটা ব্যবস্থা। আমি বলছি শাসক দল যদি উন্নততর জায়গায় তৈরি হয় তাতে সমস্যা তো বিরোধীদের হওয়ার কথা কিছু নয়। বিরোধীরা কি করে জ্যোতিষীর মতো অঙ্ক কষে বলছে বিরোধীরা যে এর মেয়াদ 6 মাস, এর উত্তরটা পেলাম না, যেটা শুরু করেছিলাম আমি। না, এক লাইন হয়ে গেছে, আমি অন্যদের কাছে যাই। প্রথমত হচ্ছে নীতি থেকে বিচ্যুতি, আর দ্বিতীয়ত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এদের পুরনো তৃণমূলে আমাদের 200 জন কর্মী খুন হয়েছে, এবার উন্নততর তৃণমূল এলে আমাদের 400 জন কর্মী খুন হবেন। আর পার্থবাবুর বাড়িতে 50 কোটি পাওয়া গেছে, দেবাংশু 3 দিন আগে বলেছে ওটা কম, 100 কোটি হলে আমি কর্ণিকাদের কাছে আসবো, তার আগে এক লাইন। হ্যাঁ, দেবাংশুর উত্তর নিতে দেবাংশু হাত তুলছে। আমার হলো তাহলে পরে আমি আসবো কর্ণিকাদি একদম আসছি, তিনটে লাইনে জাস্ট উত্তর দিচ্ছি। আমি আসছি কর্ণিকাদি, আসছি। প্রথম কথা হচ্ছে শুরুতে শঙ্কুদা আমার একবার শুরুতে আমি শঙ্কুদা আমার টুইটটা উল্লেখ করলেন, সেই সময় দাঁড়িয়ে আমার একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে ব্যক্তিগত মত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আসা উচিত। সেটা আমার মত, যে কোনো দলে থাকতে পারে, কিন্তু আমি একটা কথা বলি, এই যে পুরনোদের সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যে নরেন্দ্র মোদীর মতো এত দক্ষভাবে লালকৃষ্ণ আডবাণী, ইয়াসওয়ান্ত সিনহা, অরুণ শৌরি, দিদি আমি ওনার সময় বলিনি, ওনাকে একটু চুপ করতে বলেন, ওনার সময় বলিনি, এর মাঝের বাজার নয়, টিভি ডিবেট যারা করেছিলেন বিজেপি এদেরকে আলাদা করে দিয়েছেন, আমরা কিন্তু সেই প্রসেসে এরকম ভাবে জায়গার মধ্যে বিশ্বাস করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বললেন নাবিয়েও তো দেয়নি, কেন নাবিয়ে দেবে? একটা কোম্পানি থেকে নাবিয়েছে, প্রশাসন চাইলে নাবিয়ে দিতে পারে, যে কারোর পোস্টার, কালকে তো বিজেপির পোস্টার নাবিয়ে দেওয়া যায়, তাহলে তোরম ভাবে কি করা শুরু করা যাবে? তাহলে খুব সুন্দর হয়, এটা ওটা হয় না। এবার আমি ফাইনালি আপনাকে একটা কথা বলি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, যে নেত্রীকে সামনে রেখে আমরা লড়াই করি, সেই লড়াইয়ে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাকে গুলিয়ে দিয়ে কোনো লাভ নেই, যাই বলা হোক না কেন, তৃণমূল কংগ্রেস লড়ছে, তৃণমূল কংগ্রেস নতুন ভাবে আগামী দিনে লড়বে, সেনাপতিকেই দেখতে পাচ্ছি আমরা। আমাদের কিছু উত্তর থেকে দক্ষিণ 294 কেন্দ্রে একটাই মুখ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনারাও বলেছেন বিভিন্ন সময়, আপনারাও মানেন। সব জায়গাতে নবতম দলের জন্য উনি বলেছেন, দলের জন্য দেখেছিলাম আমরা বাংলা নিজের মেয়েকে চাই, নতুন পোস্টার। একসময় নতুন দল এসেছিল, পরিবর্তন হয়েছিল, পরিবর্তনের পর আরো নতুন পরিবর্তন হয়েছে, আরো রদবদল হয়েছে, আরো ছাঁটাই হয়েছে। যখন দল থেকে অনেকে একসঙ্গে এক ঝটকে অনেকে বেরিয়ে গেছিলেন, তখনও কোথাও বলা হয়েছিল এই তৃণমূলই নতুন তৃণমূল, এরাই নতুন শুরু করবে, আবার একটা নতুন তৃণমূল। হঠাৎ করেই চেহারা বদল হয়ে গেল, নতুন তৃণমূলের আমদানি হচ্ছে, কি বলবেন কর্ণিকাদি? আসলে যা এখন অবস্থা গোটা দেখছেনই তো, যে মানুষের ক্ষোভের প্রতিফলনটা কিভাবে পড়ছে। কেউ নিজের পা থেকে বিভিন্ন কিছু ছুঁড়ছেন, কেউ বা যখন হসপিটালেও যাচ্ছেন পেশেন্ট পার্টি গরুচোর বলে চিৎকার করছে, যখন সিবিআই ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে তখনও বলছে। এই রকম সব যখন অবস্থা, আর কোটি কোটি টাকা মানুষ খেতে পাচ্ছে না, মানুষের মাথা গোজার ঠাঁই নেই, আর ওরা বাথরুম কোনখানে, কোন ফ্ল্যাটের বাথরুমের কোন কাবার্ডে কোথায় টাকা রাখবে সে খুঁজে বেড়াচ্ছে, সেই জন্য ফ্ল্যাট করছে। ফলে এই যখন অবস্থা, তখন ওই গলানো সোনা 28 টাকা, আমরা একটা ছোটোবেলায় দেখেছিলাম, আমাদের সময় একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, গলানো সোনা 28 টাকা, গলানো সোনা 28 টাকা, গলানো সোনা 28 টাকা করে। তারপরে দেখা গেল ওটা নিকলালেও অন্য একটা বিষয়। ঠিক সেরকম জলে আছি জলে নেই কে নামে, ওই একটা কে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। ওই রকমভাবে একটু মানুষের মনটাকে অ্যাট্রাক্ট করার জন্য ওই দিকে নিয়ে যাচ্ছেন। আসলে নতুন তৃণমূল মানে কোন তৃণমূল? ঠিক নতুন মানে এই তৃণমূল যে যাদের কোটি কোটি টাকা,
টাকা তারা আবার আরও কোটি টাকার কি করবেন সেইটার জন্য নতুন তৃণমূল। তার মানে এই যে যারা চুরি করেছেন আরও বেশি চুরির জন্য ওদের আভ্যন্তরীণ ব্যাপার ওরা বুঝবেন, কিন্তু ওদের মধ্যেকার কেউ কি সত্যিকারের একনাথ শিন্ডে কিনা, কার সঙ্গে কে, কোন জায়গায় কে, কিভাবে ইডি থেকে সিবিআই থেকে নাম বাদ গেল, প্রশ্ন তো তখন এই সব এসে যায়, প্রশ্ন তো এই এসে যায়। ফলে নতুন তৃণমূল মানে এই কিনা সেটা দেখতে হবে। আর কখনোই উন্নততর প্রশ্ন জ্যোতি বসুর ঘরানা থেকে বুদ্ধদেব ভট্টাচার্য কোথাও চলে যায়নি। আমাদের পার্টি একটি নীতি অনুযায়ী চলে এবং সেই অনুযায়ী চলেছে। তার মধ্যে থেকে ঠিক কথা, তার মধ্যে থেকে হচ্ছে যে সব সময় আপলিফমেন্ট, সব সময় বেটারমেন্ট, সব সময় ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হয়। ডেভেলপমেন্ট মানে যদি এই হয় যেটা দেবাংশু বলল, বেটারমেন্ট মানে উন্নততর প্রক্রিয়া মানে যদি এই হয় যে লাখ বিভিন্ন লোকের ঘর থেকে শুধু টাকা চুরি ধরা পড়ছে, ডিসিআর খাতা, বালি খাদান, কয়লা খাদান, পাথর খাদান, গরু চুরি সবেতে নাম বেরোচ্ছে, আর বিভিন্ন জায়গায় টেটের কেলেঙ্কারি, তারপরে এসএসসি কেলেঙ্কারি, তাতে কোনো নিয়োগ নেই, তাতে কোনো প্রশ্ন নেই, তাতে টাকা, তাতে এই প্রশ্নগুলো তো উঠছে করে নিকাদি, আমি আসছি। মানে দুর্নীতি এবং একই সঙ্গে চুরি, এগুলো কি নতুন তৃণমূল করে ঢাকা যা সম্ভব? এই প্রসঙ্গে আসি না, নতুন তৃণমূল আরো নতুন তৃণমূলের ক্ষেত্রে যুব তৃণমূলের বিষয় একটু আসছি। যেমন সাম্প্রতিক সময় বলা হচ্ছে নতুন, কিছুক্ষণ আগে দেবাংশু বলছিলেন যে নতুন চেহারা, নতুন তৃণমূল, যুবদের ওপর ভরসা। দল প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে দল ছাড়তে চলেছেন খানাকুলের দাপুটের নেতা মুন্সি নজিবুল করিম। আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দল ছাড়ার ঘোষণা করলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি। একই সঙ্গে গতকালই দলের ব্লক সভাপতিকে জঙ্গি বলে কটাক্ষ উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিমের। মানে আমার বক্তব্য হচ্ছে যে বারবার দলের মধ্যে কোথাও এই দুর্নীতি এবং একই সঙ্গে দুর্নীতি, একই সঙ্গে চুরি, কোথাও মনে হচ্ছে কি নতুন তৃণমূল করে এগুলোকে সবকিছু ধুয়ে ফেলা যাবে? মানে আপনারা বলেন প্রায় সময় যে বিভিন্ন নেতার ক্ষেত্রে যে বিজেপি ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিন, কিন্তু আপনাদের নতুন তৃণমূল এমন কোন ওয়াশিং মেশিন তৈরি করতে চলেছে যেখানে দলের বিরুদ্ধে এই দলের যুব নেতা তারা অব্দি দল ছাড়ার কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে কোন মেকানিজম রয়েছে যেখানে নতুন তৃণমূল এই সব কিছু পুরনো যাবতীয় যা কিছু তৃণমূলের সমস্ত অভিযোগ সব কিছু ধুয়ে মুছে একদম সাদা স্বচ্ছ করে দিতে পারবে? আমি আসবো দেবাংশুর কাছে, শঙ্কুদেবের কাছেও, তবে তার আগে বক্তব্যগুলো শুনে নিই একবার। বিরোধী পক্ষ আজকের দিনে যে টাইপের রাজনীতিতে নেমেছে, নোংরা রাজনীতিতে, তৃণমূলের সঙ্গে মাঠে ঘাটে তো লড়াই করার ক্ষমতা নেই। সমস্ত আজকে বাম ডান সব এক হয়ে পড়ে যেভাবে তৃণমূলের ব্যক্তিগত কুৎসা ইয়েতে নেমেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে দলের একটা বড় পদই সব কিছু। দলের একটা কর্মীর উপর আজীবন কাজ করে গেছে আর করবো, যে বড় পদে থাকলেই যে আমি যে বিরাট মহান তা নয়। অনেক লাঞ্ছিত, অপমানিত হয়েছি, এখনও হচ্ছি বিভিন্নভাবে, মিথ্যা কেস যেটা আমি আর নিতে পারছি না মানুষ হিসাবে। এবং বিশেষত একটা সামাজিক একটা আছে, তো শুধু আমার সাথে আমার পরিবারবর্গ সবার একটা সম্মান, ইজ্জত, মর্যাদা আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আর নিতে পারছি না। একটা সন্ত্রাসবাদ, একটা ঘণ্টাবাজ নেতাকে ডাকিরকে না করে করবেন না ইসলামপুরে, আর এটা করলে ইসলামপুরে অশান্তি হয়ে যাবে, টেরর আছে একটা। কি করে এদেরকে আটকে রাখবেন? দলের থেকে লোকজন বলছে যে আর এই অপরাধ, এই দুর্নাম, এই অপমান, এগুলো আর দলের থেকে নেওয়া যাচ্ছে না। কেউ বলছেন যে দলের মধ্যে থেকে আরো অনেক অভিযোগ রয়েছে। নতুন তৃণমূল কাদেরকে নিয়ে তৈরি হবে? দেখুন, উনি যেই কথাটা বলছেন, যিনি কথাটা বলেছেন, দুঃখের বিষয় হুগলি জেলার মধ্যে আমরা যে 4টে আসন হেরেছি, সেই 4টে আসনের মধ্যে ওনার আসনটা একটা। ফলে এই বিষয়ে আমি আর এর বাইরে কথা বলবো না। রাজনৈতিকভাবে কোনো দলীয় বক্তব্য থাকলে তিনি দলের মধ্যে বলবেন, আমি এটা জানি না। কিন্তু আমি এখানে একটা কথা বলছি, এরা যারাই দেখলেন, এরা আমাদের কেউ একদম টপ লিডারশিপ নয়। যেমন আমরা কদিন আগে ধরুন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের দেখছিলাম একে অপরের বিরুদ্ধে বলছেন। সুকান্ত মজুমদার বলছেন যে নতুন যারা, পুরনো যারা বিজেপিতে আছেন তারা কখনো এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নন, বা নতুন যারা বিজেপিতে এসেছেন আসার পর, আমি বলছি আপনাদের টপ লিডারশিপের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন তার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে। আবার উনি জেলে আছেন, শুভেন্দু অধিকারী, দিদি ভুল হচ্ছে, দিদি ভুল হচ্ছে। আমি বলছি পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন, একজন জেল থেকে যে বক্তব্যটা রাখছেন সেটাকে আপনি অন্যভাবে কাউন্ট করুন। আমি বলতে চাইছি, না আমি ওটা বলছি না, আমি বলছি দিদি, আমি আপনাদের সঙ্গে বলিনি প্লিজ, শুভেন্দু অধিকারীও জেলে নেই, সুকান্ত মজুমদারও জেলে নেই, দিলীপ বাবুও জেলে নেই। কদিন আগে পর্যন্ত কি হয়েছে, আলাদা করে পিকনিক হয়েছে, আপনারা জানেন। আমি এটা বলছি না, আমি শুধু বাম নেত্রী, আমি 3টে লাইনের উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমাদের বাম নেত্রী দিদি বললেন এই জুতো ছুঁড়ে মালাটা নিয়ে বক্তব্য রাখলেন। আমি শুধু দিদিকে মনে করিয়ে দিই, সুশান্ত ঘোষ জেলে যাওয়ার পর তাকেও এসে চত্থাপ্পড় মেরেছিল। তো এটা, এবং এই সুশান্ত ঘোষ বেরোনোর পর আপনারা
আপনারা তাকে জবার মালা দিয়ে বরণ করেছেন, চত্বর করা আপনারা তো ভালো মতো জানেন। এবং 2 নম্বর হচ্ছে আমি এর সাথে দেখাই একবার যে ওই পশ্চিম মেদিনীপুরে আমি আসছি, আমি জানি না যে শঙ্কর বিষয় কি বলবেন, শঙ্কর বিষয়গুলো কি আসলে এক? এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, 1 মিনিট, সুকন্যা মণ্ডল, আসছি সুকন্যা মণ্ডল এই মুহূর্তে বোলপুরের বাড়ি থেকে বেরোলেন সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের মেয়ে, আমি আসছি, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল এই মুহূর্তে তিনি বোলপুরের বাড়ি থেকে বেরোলেন। প্রসঙ্গত আজকেই আপনারা যাদেরকে এত সমর্থন করছেন, এত নতুন পুরনো, এত আদিনব্য ভাঙছেন, সেইখানে আদি তৃণমূলের মধ্যে অনুব্রত মণ্ডল, যিনি এখনো পর্যন্ত বিপুল পরিমাণে সমর্থন পাচ্ছেন এবং তারা আইনজীবী বলছেন যে তার পাশে দল রয়েছে, তার পাশে নেত্রী রয়েছে, তিনি মানসিকভাবে অনেক আত্মবিশ্বাসী বোধ করছেন। তার মেয়ে আজকে একদিকে 16 কোটির ওপর সম্পত্তি বাজেয়াপ্ত, অন্যদিকে এই মুহূর্তে ছবি দেখছেন যে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই মুহূর্তে সুকন্যা কলকাতা হাইকোর্টে হাজিরা রয়েছে সুকন্যা মণ্ডলের। স্টেট দুর্নীতি মামলাতে এবার নাম জড়িয়ে গেল অনুব্রত মণ্ডলের, তার মেয়ের নাম জড়িয়ে গেল। সম্ভবত কলকাতা দিয়ে আসছেন সুকন্যা এবং কিছুক্ষণের মধ্যেই রওনা হচ্ছেন তিনি। সুকন্যা মণ্ডলের সেই ভিজুয়াল দেখিয়ে দিলাম। আমি আসছি একবার শঙ্কুর কাছে। শুধু একের পর এক দুর্নীতি, আমি আসবো, একের পর এক দুর্নীতি, এর মাঝখানে নতুন, আমি বলছি নতুন হোক বা পুরনো হোক, এই দুর্নীতি কিভাবে কোন মেকানিজমে এত তাড়াতাড়ি এত দ্রুত নতুন 6 মাসের মধ্যে স্বচ্ছতার ডিটারজেন্ট পাউডারে সেটাকে চুবিয়ে একদম ধপধপে সাদা হয়ে যাবে, আদৌ কি সম্ভব? এখানে কেসটা ডিটারজেন্ট বা ওয়াশিং মেশিনের নয়, এখানে কেসটা ফোঁড়া। কারণ দেবাংশু একটা ফোঁড়া তত্ত্ব ইমপ্লিমেন্ট বললো ও ঠাকুমা ওকে বলেছিল, ও টুইট করেছিল যে একটা ফোঁড়া যদি হয় তাহলে সেই ফোঁড়াটা কেটে দিয়ে দেহটা বাঁচাতে হবে। তো প্রথম ফোঁড়া পার্থদা কেটে দিল, তারপরে ফোঁড়া হয়েছে, এখন বুঝেছে যে ফোঁড়াটা গোটা দেহে ছড়িয়ে গেছে, মাথাতেও ছড়িয়ে গেছে, তাই কেষ্টদাকে আর কাটছে না, ওখানে দাঁড়িয়ে পড়েছে। এটা বুঝতে পারছি। আগে তথাগত রায়ের বক্তব্য বুঝতে পারছি। কোন তথাগত রায়? তোমাদের নেতা আমাদেরকে ফলো করছে না, তোমাদের নেতা আমাদেরকে ফলো করে নতুন তৃণমূল করবে, ভালো ব্যাপার, এটা খুব ভালো জিনিস। মানে আপনারা তাহলে তৃণমূল কংগ্রেসে, কাঞ্চন মনে আছে? শুনুন না, তৃণমূল কংগ্রেসে বিজেপিতে টিকিট হয় না, কোন কাঞ্চনের কথা বলছেন? অর্পিতা দেবীর কথা বলছেন কি? না পার্থবাবু যে কি কাঞ্চন বললেন, কদিন আগে কামিনী কাঞ্চন, হ্যাঁ, তো পার্থবাবুর কেসটা নিয়ে বলছেন যে কেউ নাকি চুরি করেনি বিজেপিতে আসার পর। আচ্ছা, ইডিয়া সিবিআই পার্থক্য কি দেবাংশু? বিজেপিতে আসার আগে শুনুন না, ইডিয়া সিবিআই এর মধ্যে পার্থক্য কি? আমি দেখলাম একটা ভিডিওতে, তারা যে চোর ছিল, তোমার মাথা ঠিক আছে? সুকান্ত মজুমদার বলছে। তুমি কি বলছো? সুকান্ত মজুমদার তুমি নিজে জানো কি বলছো? একদম তুমি বলছো সিবিআই পার্থবাবুর ঘরে গিয়ে টাকা উদ্ধার করেছে। দেবাংশু আপাতত পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, অনুব্রত জেলে রয়েছেন, আপনাদের এসএসসি কমিটির 2 জন জেলে রয়েছেন, আপনাদের দলের লোক জেলে রয়েছেন। কি করে সে নতুন তৃণমূল এসে কি এদেরকে সাফাই করবে? জেলে গেছিলেন, তাতে কি গেল? এদেরকে সাফাই করবে নতুন তৃণমূল এসে? না স্বর্ণালী দিদি, আপনি কি অমিত শাহকে খুনি মনে করেন? অমিত শাহ জেলে গেছিলেন। কোর্ট কি রিঅ্যাকশন দিয়েছে দেখতে পাচ্ছেন? কোর্টের রিঅ্যাকশন আর টাকা তো দেখতে পাচ্ছি। আরে কোর্টের পার্থ চট্টোপাধ্যায় টাকা, কার টাকা? অনুব্রত মণ্ডলের রিঅ্যাকশন আপনারা জানতেন না 50 কোটি টাকা পার্থবাবুর ঘরে আছে? জানতেন না? আপনারা 6 দিন ধরে ঘুমোচ্ছিলেন, জানতেন না? আপনি জানতেন না? আপনি তো বলেছেন 100 কোটি টাকা উচিত, আপনি বলেছেন 100 কোটি টাকা উচিত। নিশ্চিত প্রমাণিত তাকে গিয়ে দেওয়া হয়েছে। দেবাংশু এত উদাহরণ দিয়েছেন, দেবাংশু অমিত শাহকে, না অমিত শাহকে কবে, 1 মিনিট, অমিত শাহকে কবে দল থেকে যখন আরে কুণাল ঘোষ কি বলবো? এইসব যে বলছেন কুণাল ঘোষের অনুমতি আছে? 1 মিনিট দেবাংশু মাথা ঠিক নেই, এই অবস্থায় ওনাকে আপনারা ডাকেন, এই এমন উত্তেজিত হয়ে আছে, রাস্তা রাখবেন দেবাংশু। 30 সেকেন্ড দেবাংশু, পাবো কি? এক এক করে আসছি, হ্যাঁ 30 সেকেন্ড পেলো। শঙ্কু 30 সেকেন্ড তোমার করিনাকে দিতে পারো। আমার প্রশ্ন হচ্ছে যে অমিত শাহকে কি কোনোভাবে পদত্যাগ বা দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল? আমার জানা নেই সেই সময় অমিত শাহ করেনি। না আমাদের দলের মহাসচিব, তাহলে আপনারা সরালেন কেন? তাহলে অনুব্রতকে সরালেন না কেন? একই দোষে পার্থ দোষী, আর অনুব্রত দুষ্ট নয়। আমি কেসটায় ঘাপলা আছে, ওই জন্য অনুব্রত মণ্ডলকে সরাইনি। বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ক্যামেরার সামনে স্পষ্ট হয়ে গেল যে দেবাংশু বলছেন যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কোনো দোষ নেই। না দোষ নেই না, আমাদের সন্দেহ আছে। তাহলে দেবাংশু 30 সেকেন্ড শঙ্কুদেব 30 সেকেন্ড শুরু করি, উনি চুপ করুন কাইন্ডলি। 30 সেকেন্ড তাহলে দেবাংশু, মাননীয় দেবাংশু বাবুকে অজস্র ধন্যবাদ। তিনি রিপাবলিক বাংলায় সন্ধ্যাবেলা স্বীকার করলেন যে কেষ্টবাবুর কেসটায় ঘাপলা আছে,
কেষ্টবাবুর সাথে উনি আছেন এমনটা নয়, এই কেসে পুরোপুরি সমর্থনের জায়গায় আছেন। যেমন কিছুদিন আগে পার্থবাবুর কেসে উনি সমর্থনের জায়গায় ছিলেন। অবশ্য ইডি সিবিআইয়ের পার্থক্য উনি বুঝতে পারছেন না, মাথা ঠিক নেই, এত কাণ্ড ঘটেছে, মহা দায়িত্ব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে পোস্টার থেকে ছেটেছেন, এরপর দল থেকে ছেটে নতুন দল করতে হবে সেই পদ্ধতিতে এগিয়ে চলেছেন। সেই টুইট সময় শেষ করে নিকা 30 সেকেন্ড। হ্যাঁ, ওই নতুন বললেই নতুন হয় না, নতুন বললেই নতুন হয় না। যদি মনে করেন যে এই যে পুরনো অভিযোগগুলো এখন যে পুরনোও না, প্রত্যেক দিন নতুন নতুন অভিযোগ বেরোচ্ছে। এই যে দেখলেন এই মুহূর্তে সুকন্যাকে টেট দুর্নীতির জন্য আসতে বলছে, মানে টেটে পরীক্ষা দেয়নি অথচ কাজ পেয়েছে। এই রকম প্রতিটি বিষয় যা তৃণমূলের, একদিন হঠাৎ মনে করলাম যে কালকে থেকে নতুন পোশাক পরে নতুন নেমে যাব, আর তার মধ্যে দিয়ে আর যাই হোক ওদের যে প্রতিটি অভিযোগ, প্রতিটি চুরি, প্রতিটি যে টাকা পয়সা, এই লুট আর লুট, তাকে কখনো নতুন তৃণমূলকে চুরি করবে না, নতুন তৃণমূলকে কাটমানি খাবে না, নতুন তৃণমূলকে চাকরি চুরি করবে না। উন্নততর তৃণমূল কথাটার মানে যদি এটা হয়, তাহলে উন্নততর বামফ্রন্টের মানে ছিল ডবল রেপ হবে, ডবল বন্ধ হবে, ডবল কারখানা বন্ধ হবে, ডবল সব উঠে যাবে, এই জিনিসটা হতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ধরুন আমরা আরো বেটারমেন্টের দিকে যাওয়ার কথা বলেছি, আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মুখ এতটাই প্রভাবশালী যে বিজেপি একের পর এক উইকেট পড়ছে রাজ্যে, একের পর এক বিধায়ক জয়েন করছে, একের পর এক এমপি নিজের সিট ছেড়ে দিচ্ছেন, মন্ত্রীরা ছেড়ে দিচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে এই সমস্ত নিয়ে বক্তব্য রাখছেন। আর শঙ্কুদাদের সমস্যা হচ্ছে তাদের নেতাদের মধ্যে ঠিক নেই তো, তাদের নেতাদের মধ্যে ঠিক নেই তো কিছু, তাদের নেতারা একে অপরের বিরুদ্ধে বলছে। সময় শেষ। নতুন এই জায়গা থেকে উত্তরগুলো পেলাম না যে চুরিটা বন্ধ হবে কিনা, এই চুরিগুলো বন্ধ হবে কিনা, চাকরি চুরিগুলো বন্ধ হবে কিনা, এবং একই সঙ্গে এত যে দুর্নীতি এখনো জানি না কত সামনে আসবে, সেগুলোর শেষ কোথায় হবে এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নিঃসন্দেহে আগামী দিনে নজর রাখবো। তবে এই আলোচনার ডিবেট এখানে শেষ করছি। আমি ফিরে আসছি বিরতির পর। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী আছে এই পর্যন্ত। একটু পরেই দেখুন জবাব চায় বাংলা, ময়ূক এবং মীনাক্ষীর সঙ্গে। নমস্কার।